আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রথমে কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর প্রকৃতি, আর প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে। আর সকালের এই সুন্দর দৃশ্যটা দেখে আমার মনে হলো কিংবা ইচ্ছে হলো আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জন্যই কিন্তু এত সুন্দর ফুটেজটা ক্যামেরাবন্দি করা। আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত রাখবেন যে এই যে শীতের সকালে ভোরবেলা কত সুন্দর ঘাসের উপরে ধান ক্ষেতের মধ্যখানে কত সুন্দর চারিদিকে যে সাদা সাদা বকগুলো আছে, কি বলবো, এত সুন্দর লাগছিল। আমি কিন্তু দোতলা থেকে নেমে সঙ্গে সঙ্গে আমার ইচ্ছে হলো যে এত সুন্দর একটা দৃশ্য আমি কি করে ক্যামেরাবন্দি না করি। আমার থেকে ভীষণ ভালো লেগেছিল যে এত সুন্দর বকগুলো সাদা ধবধবে, কত সুন্দর। সচরাচর কিন্তু বক দেখা যায় না, কারণ ওরা যতটুকু পারে নিজেদেরকে লুকিয়ে রাখে। তো আমার থেকে ভীষণ ভালো লাগছিল, এর জন্যই কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। আর আপনাদের ভাইয়া ছোট ছোট মাছগুলো নিয়ে আসছিল বাজার থেকে, ছোট এনেছিল বড় এনেছিল। তো মাছগুলো এত ভালো লাগছিল, তো ওগুলো কিন্তু আমি একটু পরপরই কিন্তু ধরে দেখছিলাম যে অনেকটা তাজা। তারপর এই যে খলসে মাছটা, এটাকে কে কী নামে বলেন জানি না, তবে আমি কিন্তু এটাকে খলসে মাছ হিসেবেই জানি। অনেকে অনেকটা নাম এক এক দেশের এক এক নাম, কিন্তু আমি এটাকে খলসে মাছ হিসেবেই জানি। আর যে নেড়েচেড়ে দেখছিলাম যে মাছের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ময়লা কিংবা ঘাস দুবলা এরকম থাকে। তো আমি কিন্তু একটু অল্প অল্প করে দেখে দেখে ওগুলো কিন্তু ফেলে দিচ্ছিলাম। এই যে কচুরিপানার ফুলটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি এটাকে এক সাইড করে রাখলাম যে ওটা আমি পরে সরিয়ে ফেলবো। তো এখন কিন্তু বেছে নিতেছিলাম। আর এই যে মলা মাছ, ঢেলা মাছ, পুঁটি মাছ, যেই মাছই বলেন না কেন, এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো শীতকালে কিন্তু ক্ষেত মাঠ জমিন যা আছে উভয় ক্ষেত্রে সব কিছুই কিন্তু শুকিয়ে যায়। আর এই শুকিয়ে যাওয়ার কারণেই কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। জেলে ভাইরা মাছ ধরে, ভীষণ ভালো লাগে। তো আমাদের এইদিকে কিন্তু প্রায় সময়ই সকাল ভোরবেলাতে মাছ নিয়ে আসে, গাড়িতে করেও নিয়ে আসে, এমনি ফেরিওয়ালারাও কিন্তু ওইভাবেও মাথায় করেও কিন্তু নিয়ে আসে। তো মাথায় নিয়ে আসার সিনটা কিন্তু অনেক কম দেখা যায়, সবাই গাড়িতে করেই নিয়ে আসে। তো মাছগুলো দেখতেছিলাম আর এইসব কথাগুলো ভাবতেছিলাম যে এক একটা সিজন অনুযায়ী এক একটা কিছু পাওয়া যায়। যেমন শীতকালে সবুজ শাকসবজি পাওয়া যায়, মাছ খাওয়ারে খাবার খাওয়ার টেস্ট এবং ভালো লাগার সময়টাই হচ্ছে কিন্তু শীতকাল। আর শীতকালকে ঘিরেই কিন্তু মানুষের কত আয়োজন, পিঠাপুলি উৎসব। তারপর দেখা যায় শীতকালে বেশ রান্না বান্নার ধুম পড়ে যায়, কারণ এই সময় কিন্তু তরকারি আপনি যতই রান্না করেন না কেন নষ্ট হবে না, কারণ শীতকালে ফ্রিজে রাখতে হয় না, সেজন্য ঝামেলা কম, আইটেম বেশি। তো সময় অনুযায়ী করে নিলেই তো ভালো। তো সময় দিয়ে যতটুকু করতে পারবো তত আইটেমই হবে, যতটুকু সময় দিব ততটুকুই তো রান্না হবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় এই যে তারপর লাউ নিয়ে আসছিল, ধনেপাতা নিয়ে আসছিল, তো ওগুলো কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম। আর 2টা লাউ নিয়ে আসছিল, তো একটা আমি আগে থাকতে কুটে রেখে দিয়েছিলাম, আর একটা লাউ আমি এমনিতেই রেখে দিয়েছিলাম। তো রান্না করার জন্য যেগুলো প্রয়োজনীয় আমার পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, যেহেতু টাটকা সবজি দিয়ে সুন্দর তাজা ধনেপাতা দিয়ে আমি এগুলো লাস্টে ইউজ করব। তো এখন কিন্তু আমি শোল মাছ রান্না করার জন্য কিন্তু মশলাগুলো কষিয়ে নিতেছিলাম। এখানে হলুদ,
মরিচের গুঁড়ো, তারপর পেঁয়াজ, এগুলো কিন্তু সবই পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর লবণটাও কিন্তু পরিমাণ মতো দিয়েছি। দেখেন কেমন গরম গরম ধোঁয়া উঠতেছে। কি বলবো, আমি আজকে একটা বিশাল একটা বড় পাতিলে কিন্তু রান্নাটা বসিয়েছি। কারণ যেহেতু লাউ রান্না করব, তাও শোল মাছের বড় বড় মাথা দিয়ে, তো রান্নাটা কিন্তু একটু অন্যরকম হবে। তো এর জন্য ভাবলাম বড় বড় মাথা যেহেতু, তাহলে বড় পাতিলেই রান্না করি। তো আমি কিন্তু বড় পাতিলে রান্নাটা বসিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আগে থাকতেই ভেজে নিয়েছিলাম। তো মাছগুলো ভাজার পর আমি কিন্তু কষানো অবস্থায় কিন্তু এই যে মাছগুলো কষিয়ে তারপর কিন্তু আমি লাউটা দিয়ে নাড়াচাড়া করছিলাম। এখন যেহেতু লাউটা আর কি উনে যায়নি, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আগে একটু নাড়াচাড়া করে নেই, তারপর ঢেকে রাখা দেওয়ার পর যখন কষে যাবে, তারপর আমি বাকিটা আবার লাড়া দিয়ে নিব। তো এরকম কিন্তু আমি কয়েকবারই করে নিব। আর এই যে ছোট মাছগুলো বলেছিলাম যে নিয়ে আসছে, তো ওগুলোই কিন্তু আমি রান্নার জন্য আর কি কিছু অংশ আর কি আমি কিছু মাছগুলো কিন্তু রান্নার জন্য নিয়ে আসছি আর কি তৈরি করে নিলাম। তো এখানে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবণ স্বাদ মতো সব কিছু এক এক করে আমি দিয়ে নিব। কারণ ছোট মাছগুলো কিন্তু ভেজে নেওয়া যায় না। আর যারা আর কি ভেজে নেবেন, তাদের যারা যে যেমন খায় আর কি। তো আমি কিন্তু ছোট মাছগুলো ভাজবো না আর কি। লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর একটু আদা রসুন বাটা, এগুলো সব কিছু একসাথে করে দিয়ে কিন্তু আমি ভালো করে হাতে মাখিয়ে তেল দিয়ে তারপর কিন্তু ছোট মাছের চচ্চড়িটা আমি করব। এটা বেশ ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। তো আমি কিন্তু সব কিছু অ্যাড করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে তারপর কিন্তু আমি একটু পানি অ্যাড করব। একবারে কিন্তু সম্পূর্ণ পানিটা দিব না, কারণ চুলায় রেখে যদি আমি এটাকে নাড়াচাড়া করতাম গরম অবস্থায়, তো মাছগুলো কিন্তু ভেঙে যেত। তো আমি কাঁচা অবস্থায় কিন্তু মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই মেখে নেওয়ার কারণে কিন্তু মেরিনেট হয়ে যাবে। আপনাদের ইচ্ছে অনুযায়ী কে কতক্ষণ রাখবেন, এটা সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী। তো আমি কিন্তু বেশিক্ষণ সময় না, 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পর আমি কিন্তু এটাকে আর একটু পানি অ্যাড করে সুন্দর করে তারপর কিন্তু আমি ছোট মাছগুলো চুলায় বসিয়ে দেব। তো আমি কিন্তু এক পর্যায়ে হালকা পানি অ্যাড করে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে, যাতে আর কি চতুর্দিকে যে তেলটা লেগেছিল ওইটা একসাথ করে আমি নিয়েছি। আর আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে শোল মাছ নিয়ে আসছিল। তো মাছগুলো কিন্তু অনেক। তো আমি কিছু মাছ ভেজে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর কিছু মাছ রেখেছিলাম যেগুলো আর কি আমি ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো ওই জন্য কিন্তু মাছগুলো আমি ভালো করে দেখতেছিলাম যে মাছের মাথা বড়, কিন্তু সাইজটা লম্বায় কেমন গোল গোল। তো এক এক মাছের এক এক শেপ হয়, মানুষের মধ্যে যেমন কালো, ফর্সা, বিভিন্ন ধরনের হয়, কিন্তু মাছের ক্ষেত্রেও কিন্তু এমন। তো আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়েই কিন্তু লাউটা রান্না করব। আর এই লাউ দিয়ে শোল মাছ রেসিপি আমি এর আগেও কিন্তু করেছি, তখন কিন্তু আমি মাথা ইউজ করিনি। তো আজকে যেহেতু মাথা ইউজ করব, আর যে টুকরোগুলো ওগুলো কিন্তু আমি ভালো করে তারপর বক্সিং করে ফ্রিজে রেখে দিব। আর এই যে বাজার থেকে কত সুন্দর তাজা তাজা বোম্বাই মরিচ নিয়ে আসছিল। আর এটাকে কে কি মরিচ নামে বলেন আমি জানি না, আমাদের দেশে আমরা বলি বোম্বাই মরিচ, কিন্তু আমাদের শ্বশুর বাড়ি আর কি আমার শ্বশুর বাড়ির লোকরা বলে এটা নাকি কামরাঙ্গা মরিচ। তো কোনটা বলবো, তো আমি তো বলেছিলাম যে একটা লাউ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে রান্নায় বসিয়ে দিয়েছিলাম। আর লাউ নিয়ে আসছিল 2টা। তো ওই ক্ষেত্রে আমি আরেকটা লাউ দেখছিলাম যে লাউটা এত কচি যে এটাকে ধরলে যে মনে হয় কি যে ছোট ছোট শালের মতো আর কি, হাল আর কি কাটা কাটা লাগে। ওইটা এত নরম যে আর কি এগুলোকে অনেকে হুঙ্গাও বলে। তো যে আর কি যে দেখেন পশমের মতো কেমন কেমন, এটা কিন্তু একেবারেই কচি। তো আমি কিন্তু
এই লাউটাকে একটু দেখছিলাম যে অনেকে কিন্তু লাউয়ের হাতে আর কি চারি দিয়ে টিপ দিয়ে দেখে যে কচি না বাতি। তো আমি কিন্তু এটা করলাম না। অনেক সময় বাজারে এটা যদি করি তো অভ্যাস হয়ে যায়, তো মাঝে মধ্যে বাজারে যাওয়া হয় তখন কিন্তু এই অভ্যাসটা থেকে যায় যে লাউ দেখলেই মনে হয় আর কি নখ দিয়ে একটা চাপ দিয়ে দেখি বাতি না শক্ত। তো আমি কিন্তু ভাবলাম যে আমি এই অভ্যাসটা করব না, তাহলে কিন্তু আমার অভ্যাসটা থেকে যাবে। এই যে আমি হাত দিয়ে মেখে যে গুঁড়ো মাছটা চচ্চড়ি করব বলে চুলায় বসিয়েছিলাম, তো এখন কিন্তু মাছটা এক পর্যায়ে আর কি হয়ে গেছে মাখো মাখো। তো আমি এই অবস্থায় কিন্তু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর দেখেন এখন যেহেতু চুলায় আছে তো এখন কিন্তু বেশ বোঝা যাচ্ছে না, তো আমি কিন্তু ওইটা নামিয়ে রেখেছি। তারপরে যে আমি শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, এটা কিন্তু আমি দেখেন কত বড় পাতিলে আমি রান্নাটা বসিয়েছি, কারণ যখন আমি লাউগুলো দিয়েছিলাম তখন কিন্তু অনেক দেখা গিয়েছিল। আর এখন যেহেতু রান্নাটা হয়ে গেছে তো এখন কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ একেবারেই অল্প। তো রান্নার আগেই একরকম, রান্নার পরেই আরেক রকম, কেমন ধোঁয়া উঠতেছে ক্যামেরায় দেখাই যাচ্ছে না। একটু ধোঁয়াটা যখন চলে গেছে তখন দেখেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, আর এখান থেকে কিছু তরকারি আমি আমার মেয়ের জন্য আর কি, ও ভাত খেয়ে প্রাইভেটে যাবে ওকেই কিন্তু দিয়েছিলাম। যাই হোক, এতটা সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।